গল্প আড্ডার পক্ষ থেকে জানাই সকল শ্রোতাদের স্বাগত। গল্প আড্ডা কোনো রকম অলৌকিকতা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে সকল মানুষ নিজের জীবনে যে কোনো রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরা শুধুমাত্র। এসব ঘটনা বাস্তব না কল্পনা সেটা পুরোটা গল্প আড্ডা শ্রোতাদের বিবেচনার উপর রেখে দিয়েছে। কারণ ভূত প্রেত একটা এমনই জিনিস, যে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি তারা শুধু আমাদের গল্প উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমারই বড় মাসির ছেলে, আমার ভাই। তো আমার ভাইয়ের বাড়িতে, বড় মাসির যে মেজ মেয়ে, তার বাচ্চার অন্নপ্রাশন, তার ছেলের অন্নপ্রাশন। তো সেই অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমার ভাইয়ের এক বন্ধুর নেমন্তন্ন ছিল। তার নাম হচ্ছে রমেন থাকতো আসানসোলে। আগেই বলে রাখি, আসানসোল থেকে দুর্গাপুর ফেরার সময় একটা বাস স্ট্যান্ড পড়ে, একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে চাঁদা মোড়। সেই চাঁদা মোড় থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার ভেতরে ঢোকার পরে শ্রীপুর গ্রাম। সেই শ্রীপুর গ্রামের প্রায় শেষের দিকে আমার বড় মাসির বাড়ি। তো ঘটনাটা হচ্ছে ভাইয়ের বন্ধু রমেনের সাথে ঘটে। মাসির বড় মেয়ের বাচ্চার মুখে ভাত হচ্ছে। তো ভাইয়ের বন্ধু, ভাই ইনভাইট করে তাকে, রমেনকে, যে রমেন, আমার ভাগ্নের মুখে ভাত, তো তুই নিশ্চয়ই আসবি। রমেন বলে ঠিক আছে, অনেকদিনকার বন্ধু, তো ছোটোবেলার থেকে ভাইয়ের সঙ্গে একই স্কুলে পড়তো। তো রমেন রাজি হয় যে ঠিক আছে, আমি আসবো। এবার যেই দিন মুখে ভাত হচ্ছে তার একদিন আগে ভাই তাকে ডাকে, বলে আগের দিন থেকে আসবি, কিছু বাড়িতে আয়োজন করার আছে, সেই আয়োজনগুলো দুজন মিলে একসাথে করে নেবো। যেহেতু আমার বড় মাসির 5খানা মেয়ে, একটি মাত্র ছেলে। তো বলে যে আমি একাই ছেলে, তো তুই যদি আসিস একসাথে হাতে হাতে কাজগুলো করে দেওয়া হবে। ঘর ফর সাজানো, প্যান্ডেলের দায়িত্ব, সব দেখাশোনা করা, খাবার দাবার। ভাইয়ের বন্ধু রাজি হয়। এবার ব্যাপারটা হলো, ভাইয়ের বন্ধুর আসার কথা ছিল হচ্ছে আগের দিনকে, যেদিন মুখে ভাত, সেই মুখে ভাতের আগের দিন ভাইয়ের বন্ধুর আসার কথা ছিল সকালবেলায়। কোনো একটা কারণে রমেন সকালবেলায় আসতে পারে না। সে, তার বাবা কোনো একটা কাজে তাকে নিয়ে যায় তার সঙ্গে। তো রমেনের মোটামুটি সেই কাজ শেষ করে বাস ধরতে বেজে যায় প্রায় 7:30, 8টা। আসানসোলের থেকে লাস্ট বাস দুর্গাপুরের দিকে 8টার সময়। তো রমেন সেই বাস ধরে চাঁদা মোড়ে নামে। চাঁদা মোড়ে থেকে ট্রেকার পাওয়া যায়। ট্রেকার হচ্ছে প্রায় জিপের মতন গাড়ি। এবার ট্রেকার ভাড়া করে আসা যায় শ্রীপুর গ্রাম অবধি। শ্রীপুর গ্রামের যে মোড়, যেখানে রেল লাইন আছে, একটা কথা আগে বলে রাখি, শ্রীপুর গ্রামের চারিপাশে, মানে আসানসোলের দিকটা আর শ্রীপুর গ্রামের দিকটা পুরো কয়লা খাদানে, চোরাই খাদানে ভর্তি। সেখানে রাস্তাঘাটে আশেপাশে প্রচুর চোরাই খাদান দেখতে পাওয়া যায়। পুরো এলাকাটা হচ্ছে খোলবাড়ি এলাকা, প্রচুর কয়লার খনি আছে সেখানে, যেটাকে খাদান বলা হয়। তো সেরকমই আমার ভাইয়ের যে বন্ধু রমেন শ্রীপুরে নামে, সেখান থেকে ট্রেকার ধরে পৌঁছায়, রমেন চাঁদা মোড়ে নামে, সেখান থেকে ট্রেকার ধরে পৌঁছায় শ্রীপুর গ্রাম মোড় অবধি। মোড় থেকে আমার মাসির বাড়ি হেঁটে যেতে হয়, সেখান থেকে কোনো গাড়ি ঘোড়া যায় না মাসির বাড়ি অবধি। তো সেই মোড় থেকে মোটামুটি প্রায় 2 কিলোমিটার। এবার যেহেতু রাত হয়ে গেছে, ওখানে সেই ভাইয়ের বন্ধু রমেন দেখে যে রমেন যেহেতু ছোটোবেলা থেকে আমার ভাইয়ের বন্ধু, তো অনেকবার বাড়িতে যাওয়া আসা করেছে। এবার একটা গ্রামের মাঝখান দিয়ে রাস্তা আছে, একটু নির্জন, হালকা ফুলকা, খুব একটা নির্জন নয়, বাট গ্রামের মাঝখান দিয়ে সেই রাস্তা। সেটা একটু ঘুরতি পথ পড়ে, একটু ঘুর পথ পড়ে, একটু লম্বা রাস্তা। আরেকটা রাস্তা আছে যেটা হচ্ছে মাঠের মাঝখান দিয়ে। তো সেই রাস্তাটা মোটামুটি অনেকটা শর্ট পড়ে, সেই রাস্তা দিয়ে গেলে মোটামুটি 1.5 কিলোমিটার মতন পড়ে। তো রমেন যেহেতু দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তো রমেন ভাবে যে আমাকে হেঁটেই যেতে হবে। রমেন প্রথমে খোঁজে এদিক ওদিক যে কেউ যদি সাইকেল নিয়ে যাচ্ছে তো কারোর কাছ থেকে লিফট নিয়ে নেবে, বা বাইক নিয়ে কেউ যদি যাচ্ছে
তার কাছ থেকে লিফট নিয়ে নেবে। রমেন কাউকে দেখতে পায় না, কোনো মানুষজন, খুব একটা হেঁটে হয়তো এক দুজন মানুষকে দেখতে পায়, বাট সাইকেল বা বাইক কিছু না পাওয়ার কারণে রমেন কি করে, যে শর্ট রাস্তা সেই রাস্তাটা বেছে নেয়। এবার সেই রাস্তা ধরে রমেন হাঁটতে থাকে। হাঁটতে 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 রমেন পৌঁছায় একটা মাঠের মাঝখানে। জাস্ট মাঠের মাঝখানে বলতে ঠিক মাঠটা শুরু হবে, একটা গ্রাম শেষ হয়েছে, শ্রীপুর গ্রামের একটা সাইড শেষ হয়েছে, সেখান থেকে মাঠ শুরু। এবং যেখান থেকে মাঠ শুরু তার থেকে একটু এগিয়েই একটা প্রচুর পুরনো খাদান আছে, কয়লা খাদান। সেই খাদানে প্রায় বলা হয়, আমার মাসির ছেলে যে আমার ভাই, সে আমাকে বলেছে যে সেই খাদানে নাকি ব্রিটিশ আমলে, ব্রিটিশের যখন রাজত্ব ছিল আমাদের দেশে, তখন সেখান থেকে কয়লা তোলা হতো। এখন প্রচুর বছর, অনেক বছর আগে সেই খাদান বন্ধ হয়ে গেছে, সেখান থেকে আর কয়লা ওঠে না। সেই খাদান বালি দিয়ে ভেতরে ভর্তি করে দেওয়া হয়েছে। কয়লা খনি যারা জানেন, যে কয়লা খনি যারা জানেন না তাদের জন্য বলছি, কয়লা খনি থেকে যখন সব কয়লা বের করে নেওয়া হয়, যখন আর কয়লা নিচে বাঁচে না, তখন সেটাকে বালি ভরে বন্ধ করে দেওয়া হয় যেন মাটিতে ধস না নামে। তো সেরকমই বালি দিয়ে সেই খাদানটা বন্ধ করে দেওয়া হয়েছে, কয়লা খনিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সেই খনিটা আমি নিজেও দেখেছি। সেই যে কয়লা খনিটা, সেটা হচ্ছে একটা বড় কুয়োর মতন করে চারিপাশ দিয়ে দেওয়াল দিয়ে বাঁধা আছে, আর তার দুপাশে মোটা মোটা শাল কাঠের দুটো থাম্বার মাঝখানে একটা রড, যেখানে একটা ঘড়ঘড়ি লাগানো আছে। সে ঘড়ঘড়ি দিয়ে দড়ির সাহায্যে বা চেনের সাহায্যে তখনকার দিনে ব্রিটিশ আমলে মানুষদেরকে নিচে নামানো হতো, তারা গিয়ে কয়লা খনন করে সেই রাস্তা দিয়ে ওপরে পাঠাতো। এখন সেই চেন বা যেই জিনিস দিয়ে, যেই প্ল্যাটফর্মটা দিয়ে তাদেরকে নামানো হতো, সেই সব জিনিসগুলো নেই। বাট সেই দুটো থাম্বা আর মাঝখানে যে লোহার রড, সেটা এখনও থেকে গেছে। খাদানটা প্রায় ভগ্নপ্রায় অবস্থা। খাদানের পাশে একটা ছোট কুঠি টাইপের বাড়ি আছে, যে খাদানের সঙ্গে লাগোয়া। অর্ধেকের বেশি ভেঙে গেছে সেই বাড়িটা, ধ্বংসস্তূপ এখন প্রায় বলতে গেলে। রমেন যখন সেই রাস্তা দিয়ে পেরে, তো রমেন একটা আওয়াজ শুনতে পায়, বাঁচাও, কেউ আছো, বাঁচাও, কেউ শুনতে পাচ্ছ, বাঁচাও, এরকম টাইপের একটা আওয়াজ। রমেন কিছু সেখানে দাঁড়িয়ে সে এদিক ওদিক তাকায়, কে ডাকছে। অনেক সময় এমন হয়, সেই যে জায়গাটা আমার মাসির বাড়ি যেখানে, সেখানে প্রচুর, গল্পের শুরুতেই বা ঘটনার শুরুতেই আমি বললাম যে সেখানে প্রচুর চোরা খাদান আছে, কয়লা খনি, চোরা কয়লা খনি, যেখান থেকে সরকারের দিক থেকে নয়, বাট চুরি করে সেখান থেকে খাদান থেকে কয়লা বার করা হয়। তো রমেন ভাবলো সেরকমই কোনো খাদানে হয়তো কোনো মানুষ ফেঁসে গেছে, পড়ে গেছে। রাতে কয়লা তোলা হয় সেই সব জায়গা থেকে, ম্যাক্সিমাম রাতের দিকে। যখন পুলিশের রেড পড়ে মাঝে সাঝে, তখন সবাই এদিক ওদিক পালায়, যেহেতু রাত অন্ধকার। তো সেই সব খাদানগুলো হচ্ছে ফাঁদ কুয়োর মতন, তার কোনো ব্যারিকেড নেই, কোনো ঘেরাটোপ নেই সেই সব খাদানের, সেসব কয়লা খাদানে। তো রমেন ভাবলো হয়তো সেরকমই কোনো পুলিশের রেডে বা মাঠে বেরোতে গিয়ে, মাঠে হাঁটতে গিয়ে কেউ সেই সব কয়লা খাদানে বুঝতে না পেরে পড়ে গেছে। রমেন ছেলেটা ছিল হচ্ছে প্রচুর ডাকাবোকা টাইপের, তার কোনো জিনিসে ভয় ছিল না, আর ম্যাক্সিমাম টাইম সে মানুষের হেল্প করতো, সাহায্য করত। তো এটা তার একটা ভালো অভ্যাস, বাট এই অভ্যাসটাই রমেনকে একটা খারাপ ঘটনার সম্মুখীন করিয়ে দেয়। তো রমেন খুঁজতে থাকে আওয়াজটা কোথা থেকে আসছে। কখনো রমেনের মনে হয় ডান দিক থেকে আওয়াজ আসছে, কখনো আবার মনে হয় বাম দিক থেকে, কখনো মনে হয় অনেক দূরে কোথাও থেকে আসছে। খুঁজতে 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 রমেন সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে পৌঁছায় সেই খাদানটার কাছে, সেই ব্রিটিশ আমলের পুরনো খাদানটার কাছে। পৌঁছানোর পর রমেন বুঝতে পারে যে আওয়াজটা অ্যাকচুয়ালি আসছে খাদানের নিচ থেকে, সেই খাদানের কয়লা খনিটার ভেতর থেকে আসছে। সে খুব ভালো করে কান পাতে কয়লা খনিটার কাছে গিয়ে সে শুনতে পায় প্রায়
30 সেকেন্ড 40 সেকেন্ড পর পর সেই কয়লা খনির নিচ থেকে খুব মৃদু শব্দ আসছে, বাঁচাও, কেউ আছো, আমাদেরকে বাঁচাও। মোটামুটি 2 থেকে 3 জনের আওয়াজ একসাথে যেরকম আসে সেরকম একটা আওয়াজ শুনতে পায় রমেন। তো রমেন খুবই ঘাবড়ে যায় সেই মুহূর্তে। সে ভাবে যে রাতে কেউ হয়তো কয়লা চুরি করতে গিয়ে বা নেশা করতে গিয়ে বা কোনো একটা কারণে সেই খাদানের মধ্যে পড়ে যায়। এবার পড়ে গিয়ে নিচ থেকে তারা চিল্লায়, একটা গোঙানি টাইপের শব্দ, যেরকম কেউ পড়ে হাত পা ভেঙে গেলে বা খুবই আহত হলে, খুবই আঘাত পেলে যেরকমভাবে নিচ থেকে চিৎকার করে, সেরকমভাবে চিৎকার করে তারা ডাকছে নিচ থেকে। খুবই মৃদু একটা শব্দ আসছে। রমেন আশেপাশে দেখে যে কাউকে যদি খুঁজে পায় তো সে জানাবে, কিন্তু যেহেতু রাত আর একটু গ্রাম্য এলাকা, তো রমেন আশেপাশে কাউকে খুঁজে পায় না। রমেন দৌড়াতে দৌড়াতে সেই শ্রীপুর গ্রামের দিকে পৌঁছানোর পর সে রাস্তাঘাটে মানুষ খুঁজে বেড়ায় যে কাউকে বলবে যে ওখানে 3-4 জনের আওয়াজ পাচ্ছে নিচ থেকে, কেউ হয়তো পড়ে গেছে, কিন্তু সেরকম মানুষ খুঁজে পায় না রমেন যাকে সে বলবে। রমেন গিয়ে কয়েকটা ঘরের দরজাও ঠকঠক করে, বাট অত রাতে কেউ চোর বা ডাকাত ভেবে হয়তো কেউ খোলেনি তখন দরজা। রমেন কি করে, রমেন আবার ফিরে যায় সেই খাদানটার কাছে। ফিরে গিয়ে সে খাদানের থেকে নিচে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করে, কে আছো, কি হয়েছে? নিচ থেকে আওয়াজ আসে, বাঁচাও, আমরা আটকে গেছি নিচে। রমেন খুবই বেশি ডিস্টার্ব হয়ে যায়, আর তারপর সে কি করবে না বুঝতে পেরে সে সোজা হাঁটা লাগে আমার মাসিদের বাড়ির দিকে। হাঁটছে হাঁটছে হাঁটছে, মোটামুটি অনেক স্পিডে হাঁটছে। হাঁটতে হাঁটতে একটু আমাদের মাসির বাড়ির যে রাস্তাটা, ওই খাদানের থেকে মাসির বাড়ির যে রাস্তাটা, পুরোটাই মাঠের মাঝখান দিয়ে যেতে হয়। আর মাঠের মাঝখানে কোনো সেরকম রাস্তা বানানো নেই, পায়ে চলে যেইটুকু রাস্তার দাগ সেইটুকুই ব্যাস। তার মধ্যে আবার ছোট ছোট পাতকুয়োর মতন খাদান করা আছে, চোরা খাদান, যেগুলো চোরা কয়লা খনি। তো একটু দেখে শুনে হাঁটতে হয়, নাহলে যখন তখন যে কোনো মানুষ যে কোনো একটা চোরা খাদানের ভেতর পড়ে যেতে পারে। তো রমেন হাঁটতে 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 অনেকটাই দ্রুত গতিতে রমেন হাঁটতে থাকে। মোটামুটি আধ ঘন্টা ধরে রমেন হাঁটছে, কিন্তু রমেন বাড়ি অবধি পৌঁছাতে পারছে না। রমেন অনেক চিন্তায় পড়ে যায়। রমেন ভাবে যে আমি কি রাতের অন্ধকারে রাস্তা ভুল করলাম। রমেন একটা জায়গায় দাঁড়িয়ে রাস্তাটা চেনার চেষ্টা করে, আমি কি ঠিক দিকে হাঁটছি। সে বুঝতে পারে যে না, সে ঠিক দিকেই হাঁটছে। আবার রমেন হাঁটতে শুরু করে, হাঁটতে 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 মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট পর রমেনের জ্ঞান হয় যে না, সে হাঁটছে ঠিকই, কিন্তু সে কোনো জায়গায় পৌঁছাচ্ছে না। সে মাঠের মিডলেই দাঁড়িয়ে আছে। সে যখন ঘুরে তাকাচ্ছে সেই পুরনো যে খাদানটা, সে যখন পেছন ফিরে তাকায় তখন দেখতে পায় সেই খাদানটা যতটা সে ছাড়িয়ে এসছে তার আন্দাজে যে আমি হেঁটে এসছি, এখন যতটা আমি হেঁটে এসছি এরপর সেই খাদানটা অনেক দূরে। কিন্তু ঘুরে সে তাকিয়ে অনেকটা অবাক হয়ে যায় যে সেই খাদানটা জাস্ট কিছুটা দূরেই তার পেছনে দেখা যাচ্ছে, এবং সেই খাদান থেকে এখনও সেই আওয়াজ আসছে, বাঁচাও, আমাদেরকে বাঁচাও। রমেন তখন খুবই ভয় পেয়ে যায়, এবং রমেন যেহেতু বললাম একটা ডাকাবুকো ছেলে, সে খুব বেশি ভয় পেত না, কিন্তু সেই মুহূর্ততে তার হার্টবিট বহুত ফাস্ট হয়ে যায় আর সে ভয় পেতে শুরু করে। সে দেখে আমি যখন মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট ধরে আমি হাঁটছি, কিন্তু আমি পৌঁছাচ্ছি না কোথাও। আমি সেই খাদানের কাছেই দাঁড়িয়ে আছি, আর সেই খাদান থেকে আওয়াজগুলো আসছে, সে যেই পেছনে ঘুরছে সে শুনতে পাচ্ছে। রমেন তখন ভয়ের চোটে মাসিদের বাড়ির দিকে মুখ করে দৌড়াতে থাকে। সে দৌড়াতে শুরু করে, এবং দৌড়াতে 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 প্রায় 5 থেকে 7 মিনিট পর সে আবার পেছনে ফিরে তাকায়। সে দেখে সে সেই জায়গাতেই আছে, সে একটু এগোতে পারছে না। সে যখন সামনের দিকে ঘুরে হাঁটছে তখন তার মনে হচ্ছে সে হেঁটে খাদান পেরোচ্ছে, মাঠ পেরোচ্ছে, অনেক কিছু জায়গা পেরোচ্ছে, কিন্তু যেই পিছনে ঘুরে তাকাচ্ছে তখনই দেখছে সেই খাদানের থেকে জাস্ট একটু দূরে রমেন দাঁড়িয়ে আছে। এই ঘটনাটা রমেনের সঙ্গে ঘটার পর রমেন খুবই বেশি ভয় পেয়েছে, এবং
তার হার্টবিট প্রচুর ফাস্ট হওয়ার কারণে সে সেখানে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে আমার ভাই রমেনের ওয়েট করে বাড়িতে, যে রমেন এখনও আসলো না। রমেন অনেকক্ষণ আগে বাস স্ট্যান্ডে নেমে ফোন করে, তখন নতুন খুব একটা মানে 2-3 বছর আগে সেলফোন বেরিয়েছে, তো সেলফোন ছিল সবার কাছে, নোকিয়ার কিপ্যাড ফোনগুলো, সেই টাইমের কথা। তো আমার ভাইদের বাড়িতেও ছিল এবং রমেনদের বাড়িতেও ছিল। রমেনের বাবা নিজে কোলবাড়িতে চাকরি করতো, তো রমেনের বাবা রমেনকে তখন ফোন নিয়ে দেয়, সেলফোন। এবং আমার ভাইয়ের কাছে ছিল না সেলফোন, বাট আমার ভাইদের বাড়িতে একটা সেলফোন ছিল বাড়ির, সেইটা দিয়ে রমেনের সঙ্গে কথা হয়েছিল। রমেন বাস স্ট্যান্ডে নেমে চাঁদা মোড়ে নেমে আমার ভাইকে ফোন করে দিয়েছিল যে আমি চাঁদা মোড় নেমে গেছি, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব। তো এদিকে বাড়িতে আমার ভাই, আমার মাসি, দিদিরা, আমার মাসির মেয়েরা সবাই রমেনের চিন্তাতে পড়ে যায়। এদিক ওদিকে চিন্তা ছেড়ে যে অনেকক্ষণ আগে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হতে চলেছে, রমেন এখনও পৌঁছায়নি বাড়িতে। এবং সবাই কল করারও চেষ্টা করে রমেনকে, রমেনের ফোনে কন্ট্যাক্ট করা যায় না। কোনোভাবে রমেনকে কন্ট্যাক্ট করা যখন যাচ্ছে না, তখন আমার বড় দিদির মানে মাসির যে বড় মেয়ে, যার ছেলের অন্নপ্রাশন ছিল, সে দিদির যে হাজব্যান্ড মানে আমার ভাইয়ের জামাইবাবু আর ভাই সাইকেল নিয়ে আর টর্চ নিয়ে রমেনকে খুঁজতে বেরোয়। প্রায় ঘন্টাখানিক রমেনকে খোঁজার পর, মানে আমার ভাইরা যে রাস্তা দিয়ে খুঁজতে গেছিল সেটা হচ্ছে সেই ঘুরপথ রাস্তাটা, সেটা লম্বা রাস্তাটা, সেখান দিয়ে মোটামুটি 2বার ঘুরে নিয়েছে আমার ভাই আর আমার জামাইবাবু। রমেনকে কোথাও পায়নি, রমেনকে ফোনে পাওয়া যাচ্ছে না। রমেনের বাড়ির সঙ্গেও কন্ট্যাক্ট করেছে আমার ভাইরা, সেখান থেকে বলেছে রমেন তো বাড়ি আসেনি, ফেরেনি বাড়ি। তো ওই দিক থেকে রমেনের যে কাকা, রমেনের বাবা ছিল না, তো রমেনের কাকা সেই দিক থেকে আসানসোল থেকে রওনা হয় বাইকে করে, চাঁদা মোড় অব্দি সেও আসে। আমার ভাই আর ভাইয়ের জামাইবাবু তারা দুজন তাকে গিয়ে চাঁদা মোড় থেকে রিসিভ করে। রিসিভ করার পর তার সঙ্গে খোঁজাখুঁজি চালু করে, তার সঙ্গে গ্রামের কিছু লোকও খুঁজতে বেরোয়। খুঁজতে আমার ভাইয়ের যে জামাইবাবু, তার মাথায় আসে যে একটা শর্টকাট রাস্তা আছে, তো ভাই আর রমেন সেই পথ দিয়ে অনেকবার বাড়িতে এসছে, তো সেই দিক থেকে খোঁজা হোক। সেই দিকে যখন সবাই খুঁজতে যায়, তখন মোটামুটি সেই খাদানটার কাছে যখন সবাই পৌঁছায়, তার থেকে মোটামুটি 40-50 হাত দূরে রমেনকে পাওয়া যায়। অচেতন অবস্থায় রমেন পড়েছিল। রমেনকে উঠিয়ে সবাই বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে এসে রমেনের মুখে জল ফল ছেটানো হয়, তাকে রেস্ট দেওয়া হয়, তাকে খাবার দেওয়া হয়, তার সেবা শুশ্রূষা করা হয়। তারপরে রমেনকে জিজ্ঞেস করা হয় যে তোর সঙ্গে কী হয়েছিল, কী এমন হলো, তুই অজ্ঞান হয়ে কেন পড়ে গেছিলিস, তোর শরীর খারাপ হয়েছে না কী হয়েছে। তখন রমেন সব ঘটনা বাড়ির লোকদেরকে, আমার মাসির বাড়ির লোকদেরকে এবং রমেনের কাকাকে সবাইকে খুলে বলে। বলার পর আমার মাসিরা সেরকম কিছু একটা বুঝতে পারে না যে কী এমন হলো, কে ফেসেছে। মাসিরা তখন আমার ভাই, আমার জামাইবাবু, রমেনের কাকা আর গ্রামের 2-4 জন লোককে পাঠায় সেই জায়গাতে যে কে ফেসে আছে, যাক দেখো। রমেনকেও তাদের সঙ্গে পাঠানো হয়, যেহেতু রমেন জানতো যে কোন খাদানটা থেকে আওয়াজ আসছে। তো ওখানে যাওয়ার পর রমেনকে যখন সবাই নিয়ে গেছে সেই জায়গাতে, সবাই মিলে খুঁজতে গেছে যে কোন মানুষ ফেসে আছে। তো সবাই যাওয়ার পর কোনো সেখানে আওয়াজও পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। খাদানটার কাছে রমেন নিয়ে যায়, নিয়ে গিয়ে নিচে টর্চ মেরে দেখা হয়, ইভেন কি অনেক হাঁকডাক করা হয়, অনেক ওপর থেকে সবাই মিলে আওয়াজ দেয় যে কেউ আছো কি না, কেউ কোনো আওয়াজ পায় না। এমনকি মানে টর্চের আলো দিয়েও, অনেক গভীর যেহেতু খাদান, টর্চের আলো খাদানের নিচ অব্দি পৌঁছায় না, তো কাউকে দেখতেও পাওয়া যায় না। তো সবাই মনে কৌতূহল নিয়ে সবাই রাতে সবার বাড়িতে চলে যায়, সবাই নিজের বাড়িতে ফিরে যায়। রমেনকে আমার মাসিদের বাড়িতে নিয়ে আসা হয় এবং রমেনের কাকাও স্টে করে রাতে মাসির বাড়িতে। সকাল হলো, সকাল হওয়ার পর আমার যে মেসোমশাই, আমার মেসোমশাই সব থেকে বড়, তো মেসোমশাই রাতে আমাদের ওখানে মানে মাসিদের বাড়ির ওখানে শ্রীপুর যে গ্রাম, শ্রীপুর গ্রামের পাশে কোনো একটা জায়গায়, জাস্ট পাশের গ্রামে জলসা হয় সেই রাতে। তো সেই জলসাতে আমার মেসো ছিল। আমার মেসো ধর্মে কমে অনেক বেশি থাকতো, তো জলসাতে মেসোর অনেক যোগদান ছিল, তো সারা রাত মেসো ওখানেই ছিল। মেসো যখন সকালবেলায় বাড়ি ফেরে সব ঘটনা শোনার পর মেসো সবাইকে জানায় যে ওই
খাদানটা অনেক বছর পুরনো, ব্রিটিশ আমলের খাদান, এবং খাদানটা এমনি এমনি বন্ধ করা হয়নি। খাদানটার পেছনে একটা স্টোরি আছে, যে মোটামুটি 7-8 জন সেই খাদানে নেমে কাজ করছিল, কয়লা বার করছিল। এবার সে কয়লা বার করতে করতে হঠাৎ সে খাদানের ধস নেমে পড়ে, মানে ভেতর থেকে মাটি আলগা হয়ে খাদানের মাটি ভেতর থেকে পড়তে শুরু করে। মাটি যখন পড়তে শুরু করে তখন সবাই মোটামুটি 7-8 জনের মধ্যে 3-4 জন সেখানেই মাটি চাপা পড়ে মারা পড়ে, এবং যেই 3 জন বা 4 জন যারা বাঁচে, সেই 7 জনের মধ্যে যে কজন বেঁচে থাকে সেই কজন আহত হয়। আহত হওয়ার পর তারা কোনো রকমভাবে খাদানের মুখ অব্দি, মানে সেই যেখান থেকে পুলি ঝোলানো হতো, যেখান থেকে ঘরগড়িতে করে নামানো হতো মানুষদেরকে, সেই অবধি পৌঁছায়। কিন্তু যখন তারা পৌঁছায় তখন অবধি বিকেল হয়ে পড়েছে। কোনো রকমভাবে তারা যখন বেরিয়ে আসতে পারে সেই অবধি, তখন অবধি বিকেল হয়ে পড়েছে। ঘটনাটা ঘটে প্রায় সকাল 11টা-12টা নাগাদ, ধসটা নামে। 11টা-12টার থেকে 3টে-4টে অবধি সবাই অনেক চেষ্টা করে যে কেউ যদি বেঁচে আছে নাকি উদ্ধার করার। যেহেতু ব্রিটিশ আমল, আর ব্রিটিশ আমলে ইন্ডিয়ানদেরকে, ইভেন কি মানে ইন্ডিয়ানদেরকে নয়, ইন্ডিয়ান মজদুর যারা লেবারদেরকে কোনো রকম পাত্তাই দেওয়া হতো না। তো সেই টাইমে সবাই ভেবে নেয় যে সবাই যতজন ভেতরে ছিল সবাই মারা পড়েছে। তো সেখান থেকেও অনেক আওয়াজ ফাওয়াজ লাগে, যখন কাউকে পাওয়া যায় না, তারা 3টে-3:30 নাগাদ সবাই নিজের নিজের বাড়ি চলে যায়, অফিসেরও চলে যায়, ইভেন কি যারা লেবার ছিল তারাও কাজ বন্ধ করে দিয়ে চলে যায়। তো যে 3-4 জন পড়েছিল সেখানে, যে 3-4 জন ফেসেছিল, ইভেন কি সেই খাদানটা তখন বন্ধ করে দেওয়া হয়। তারপরে কেউ আসে না সেই খাদানে, যেহেতু ধস নেমে গেছে। ধস নেমে যাওয়া খাদান মানে সেই খাদান ক্লোজ। যে 3-4 জন ছিল আহত, প্রচুর বেশি আহত অবস্থায় ছিল, তারা নাকি সারা রাত চিৎকার করেছিল, বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও, আমাদেরকে কেউ উদ্ধার করো। সারা রাত ধরে চিৎকার করার পর একটা টাইমে তারা হার মেনে নিজেদের জীবন ত্যাগ করে, মারা পড়ে। সেই 3-4 জন যারা বেঁচে ছিল সেই খাদানের ভিতরেই মারা পড়ে। পরের দিন সকালে যখন আবার ইন্সপেকশন করা হয়, আবার যখন মানুষজন নামানো হয় নিচে, যে কতটা ধস নেমেছে, কতটা এরিয়া বন্ধ হয়ে গেছে, কতটা এরিয়া খোলা আছে, এখনও কয়লা বার করে যাবে কিনা, তখন সেই পরের দিন সকালে যখন লোকেরা নামে তখন তাদের মৃতদেহ পাওয়া যায়। এবং মৃতদেহগুলো যখন পাওয়া যায় তখন সবাই জানতে পারে যে এই কজন বেঁচে খাদানের মুখ অবধি পৌঁছাতে পেরেছিল, এবং তাদেরকে বাঁচাতে পারা যায়নি। তারা যখন এই অবধি পৌঁছেছে নিশ্চয়ই তারা বেঁচে ছিল। তো সারা রাতের মধ্যে তারা হয়তো মারা পড়েছে। এতক্ষণ ধরে তারা নিজেদের মানে শরীরে লাগা ক্ষত বা তারা যতটা আহত ছিল, তারা সারা রাত সার্ভাইভ করতে পারেনি, সারা রাত বেঁচে থাকতে পারেনি, তারা মারা গেছে। তো আমার মেসো বলে যে ওই খাদানটাই এখনও কেউ যদি একা রাতের দিকে সেই খাদানের সামনে থেকে বেরোতো, এখনও সেই মৃত যে মানুষগুলোর আত্মাদের আওয়াজ এখনও শোনা যায় সেই খাদান থেকে। এখনও পর্যন্ত সেই গ্রামের লোকরা, সেই যে গ্রামের শেষে খাদানটা, সেই গ্রামের লোকরা এখনও সেই খাদানের দিকে যায় না। এখনও নাকি যদি ওই খাদানের পাশে যাওয়া হয় রাতের দিকে, তো মৃদু আওয়াজ শুনতে পাওয়া যায়, বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো। তো এই ঘটনাটা পুরোপুরি আমার ভাইয়ের মুখ থেকে শোনা। আমার কতটা সত্যি কতটা মিথ্যা আপনারা বিচার করুন, এবং আমাকে কমেন্টে লিখে জানান আপনাদের এই ঘটনাটা কীরকম লাগলো। আজকের গল্প এখানে শেষ করছি, বাই। তো বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর প্রথম গল্প শুরু করলাম এই গল্প আড্ডা চ্যানেলে, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 খুব বেশি করে শেয়ার করবেন, অ্যান্ড নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতারও কিছু গল্প থাকে, তো যেহেতু আমি তুলে ধরার চেষ্টা করছি মানুষের অভিজ্ঞতার সব কিছু মানে গল্প অলৌকিক, তো আপনাদের যদি কোনো রকম ভূত প্রেত, কোনো রকম অলৌকিক যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফেও বা আপনাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই গল্প আড্ডা চ্যানেলে তুলে ধরার। আমার ফোন নাম্বার হচ্ছে 7872301373। আপনারা এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা আমাকে ডাইরেক্টলি কল করে নিজেদের গল্প শেয়ার করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের গল্প এই চ্যানেলে তুলে ধরবো। ধন্যবাদ, গল্প আড্ডার সঙ্গে থাকুন।
ইন ফিউচার আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য, আর চেষ্টা করবো যেন চ্যানেলের কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড ভয়েসের কোয়ালিটিও যেন আমি ঠিক করতে পারি। তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ খুব বেশি করে সাপোর্ট করুন অ্যান্ড সঙ্গে থাকুন। বাই।